বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর চরম ও অবমান এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের দীর্ঘ 13 অঙ্ক থেকে করাচ্ছি। কী দেওয়া আছে দেখো, 13 অঙ্ক। সরলরেখায় গতিশীল একটি কণার টি সেকেন্ড সময় পরে সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব এক্স মিটার, যেখানে এক্স সমান t⁴ মাইনাস 10t³ প্লাস 24t² প্লাস 36t প্লাস 12, কখন কণাটির বেগ সর্বাপেক্ষা কম হবে। তো এখানে দেখো আমাদের কি বলেছে না, একটা সরলরেখায় গতিশীল একটি কণা যার টি সেকেন্ড সময়ে পরে সে কতটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে এক্স মিটার দূরত্ব যাচ্ছে। তাহলে মনে করো আমাদের এরকম এটা একটা সরলরেখা ও এ, এটা একটা সরলরেখা ও বিন্দুতে কে কণাটা যাচ্ছে কোথায়, এই বিন্দুতে। এই টোটাল যেটা ডিস্ট্যান্স সেটা বলা আছে আমাদের এক্স। এই এক্স এর মানটা দেখো আমাদের বলে দেওয়া আছে t⁴ মাইনাস 10t³ প্লাস 24t² প্লাস 36t প্লাস 12। আমাদেরকে কি বের করতে হবে না, কখন কণাটির বেগ সর্বাপেক্ষা কম হবে। তো দেখো আমরা কি জানি, বেগ হচ্ছে বেগকে আমরা কী দিয়ে লিখি, ভি দিয়ে। তো ভি সমান আমরা কি বলতে পারি না, টি সময়ে টি এর সাপেক্ষে এক্স এর পরিবর্তনের হার। কারণ আমরা বেগ মানে কি জানি, বেগ মানে জানি আমরা সরণ বাই সময়, এটা হচ্ছে আমাদের বেগ। প্লাস তোমরা 9-10-এ করে এসেছো ফিজিক্সে এগুলো। তাহলে সরণ বাই সময়, তো সরণ মানে হচ্ছে এখানে এক্স আর সময় হচ্ছে টি। তাহলে ভি সমান আমরা কি জানি, এক্স বাই টি, সরণ বাই সময়। অর্থাৎ কি বলতে পারি আমরা এখানে, ভি হচ্ছে টি সময়ে টি এর সাপেক্ষে এক্স এর পরিবর্তনের হার, সেটাই হচ্ছে আমাদের বেগ ভি। তো এখানে দেখো আমাদের এক্সটা বলে দেওয়া আছে। এবার তোমরা ফিজিক্সে যে পড়েছো যে যেটাই ভি সেটাকে আমরা ভিকে আমরা কী দিয়ে লিখি, ডিএক্স ডিটি। এটাই হচ্ছে আমাদের তোমরা ফিজিক্সে পড়ে এসেছো ভি সমান হচ্ছে ডিএক্স ডিটি। যদি খুব ক্ষুদ্র সময় হয়, ডিটি সময়ে ডিএক্স পরিমাণ সরণ হলে ভি সমান আমরা বলতে পারি ডিএক্স ডিটি। তাহলে এখানে দেখো আমাদের এক্স রয়েছে, এখান থেকে যদি আমরা ডিএক্স ডিটি বের করি তাহলে আমাদের এক্সটা দেখো একটা টি এর ফাংশান, অর্থাৎ এক্স সমান আমরা বলতে পারি এটা এফ অফ টি। তাহলে এখানে আমরা কি করব, এই যে এক্সকে আমরা টি এর সাপেক্ষে অবকলন করব, কারণ আমাদেরকে ডিএক্স ডিটিটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করছি দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, ডি ডিটি অফ এক্স, এটা সমানই দেখো t⁴ এটা ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 4t³ মাইনাস এটা হবে 10 × 3t², তারপর হবে প্লাস 24 × 2t প্লাস 36 × 1 প্লাস 0, কনস্ট্যান্ট টার্ম ডিফারেন্সিয়েট 0। তো আবার ডিএক্স ডিটি, এটা মানে কি ডিএক্স ডিটি, আবার ডিএক্স ডিটি মানে কি, সেটা মানে হচ্ছে বেগ। তাহলে অতএব দিয়ে ভি সমান এটা আমরা পাচ্ছি ডিএক্স ডিটি সমান এটা হবে আমাদের 4t³ মাইনাস 30t² প্লাস এটা হবে 48t প্লাস 36। এবার আমাদের কি বলেছে না, কখন কণাটির বেগ সর্বাপেক্ষা কম হবে, অর্থাৎ কণার বেগটা কখন কম হবে, সর্বাপেক্ষা কম হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদের সেখান থেকে আমাদেরকে কি কি বের করতে হবে, ডিভিডিটি বের করতে হবে, আর একবার ডি2ভি ডিটি2 বের করতে হবে। তাহলে এখানে আমি বের করছি দেখো, অতএব ডিভিডিটি সমান, যেহেতু বেগটা আমাদের সর্বাপেক্ষা কম দেখাতে হবে, বের করতে হবে, সেজন্য আমরা কি করব, আমাদেরকে ডি2ভি আর ডিটি2 এর মানটা কি দেখাতে হবে, গ্রেটার দেন 0 দেখাতে হবে। তাহলে দেখো ডিভিডিটি এখান থেকে ক্যালকুলেশন করছি, তার মানে এটা হবে 4 × 3t² মাইনাস 3 × 2t প্লাস 48 × 1 প্লাস 0। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো 12t² মাইনাস 60t প্লাস 48। এবার আমরা কি বের করছি দেখো, অতএব দিয়ে ডি2ভি ডিটি2 সমান এখান থেকে দেখো আমরা পাচ্ছি 12 × 2t মাইনাস 60 × 1 প্লাস 0। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সমান আমরা পাচ্ছি এখানে, তাহলে এটা হচ্ছে এটা 0, তাহলে এটা সমান আমরা পাবো দেখো 24t মাইনাস 60। এবার কি বের করতে হবে, বেগ সর্বাপেক্ষা কম হবে, বেগ মানে হচ্ছে ভি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ভি এর চরম বা অবম মানে কি হয় আমাদের ডিভিডিটি সমান 0 করি, তাহলে ডিভিডিটি সমান 0, যেহেতু আমাদেরকে বেগের
সর্বাপেক্ষা কম দেখাতে হবে। তাহলে দেখো ডিভিডিটি মানে কত আমি আগে বের করে রেখেছি, এই যে 12t স্কোয়ার মাইনাস 60t প্লাস 48, তাহলে ইমপ্লাইজ দ্যাট 12t স্কোয়ার মাইনাস 60t প্লাস 48 এটা সমান 0। তাহলে এখান থেকে 12 কমন নিই, তাহলে টি স্কোয়ার মাইনাস 5t প্লাস 4 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, টি স্কোয়ার মাইনাস 4t মাইনাস টি প্লাস 4 সমান 0। আমি 12টা দুদিক থেকে ক্যান্সেল করে দিয়েছি ভাগ করে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা পাবো দেখো টি মাইনাস 4 ইন্টু টি মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে কি পাবো দেখো, আইদার টি ইজ ইকুয়াল টু 4 অর টি ইজ ইকুয়াল টু 1, এটা আমরা পেলাম। এবার আমাদেরকে কি করতে হবে, টি এর মান 4 আর 1 এগুলো আমরা কোথায় বসে চেক করবো, d2v dt2তে। তাহলে অতএব d2v dt2 কততে চেক করছি, টি সমান 4-এ চেক করছি। তাহলে টি সমান 4-এ যদি চেক করি, এখানে দেখো আমরা পাচ্ছি 24 ইন্টু 4 মাইনাস 60, তাহলে এটা হচ্ছে আমাদের 96 মাইনাস 60। তাহলে 96 মাইনাস 60 মানে এটা আমরা কত পাচ্ছি, 36, এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। আবার আর একটাতে যদি চেক করি d2v dt2 কততে চেক করছি, t ইকুয়াল টু 1-এ, তাহলে সমান আমরা পাচ্ছি 24 ইন্টু 1 মাইনাস 60 সমান 24 মাইনাস 60। তাহলে এটা আমরা কত পাচ্ছি দেখো, 24 মাইনাস 60 মানে এটা হচ্ছে মাইনাস 36 লেস দ্যান 0। তাহলে দেখো আমরা কি পেলাম, টি ইকুয়াল টু 4-এর জন্য এই ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হয়েছে। তার মানে এখানে আমরা কি বলতে পারি, টি ইকুয়াল টু 4-এতে বেগের মানটা কি আছে, গ্রেটার দ্যান 0, মানে এখানে কি বলতে পারি, ভি এর অবমান আছে। তাহলে এখানে লিখতে পারি যে টি সমান 4-এ d2v dt2 এই মানটা কি গ্রেটার দ্যান 0। অতএব টি ইকুয়াল টু 4 সেকেন্ড সময়ে কণাটির বেগ কি হবে, d2v dt2 গ্রেটার দ্যান 0। তাহলে এখানে লিখতে পারো একটা লাইন, অতএব টি ইকুয়াল টু 4-এ ভি এর অবমান আছে, ভি এর অবমান আছে বলতে পারি আমরা, যেহেতু গ্রেটার দ্যান 0 এসেছে। তাহলে অতএব দেখি উত্তর লিখবো, অতএব টি ইকুয়াল টু 4 সেকেন্ডে কণাটির বেগ সর্বাপেক্ষা কম হবে, কণাটির বেগ সর্বাপেক্ষা কম হবে। দেখো এবার আমরা 14 দাগের একের অঙ্ক করব। কি দেওয়া আছে, একটি সরলরেখার উপর চলমান একটি বিন্দু ওই সরলরেখার উপর একটি বিন্দু থেকে টি সেকেন্ডে 1 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, যেখানে x সমান দেখো দেওয়া আছে t⁵ মাইনাস 40t কিউব প্লাস 30t স্কোয়ার প্লাস 180t প্লাস 240। কখন বিন্দুর ত্বরণ অবম হবে এবং ত্বরণের অবমান নির্ণয় করো। তো এখানে দেখো কি বলেছে, এখানে পুরো আগের অঙ্কটার মতোই সেম, একটা কণা কিছু একটা সরলরেখার উপর গতিশীল টি সেকেন্ড সময় ধরে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, 1 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করেছে। যেখানে এক্স এর মানটা দেখো বলে দেওয়া আছে, যেখানে এক্সটা হচ্ছে টি এর একটা ফাংশন। এখানে আমাদেরকে কি বলতে চেয়েছে না, কখন ত্বরণটা অবম হবে এবং ত্বরণের অবম মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো তোমরা ফিজিক্সে জানো যে এক্স যদি টি এর একটা ফাংশন হয়, তাহলে সেখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাবো, ডিএক্স ডিটি। আবার ডিএক্স ডিটিটাই হচ্ছে কার মান, ডিএক্স ডিটিটাই হচ্ছে আমাদের বেগ ভি। আবার ত্বরণ কাকে বলে না, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। তাহলে বেগটা যদি ভি হয়, তাহলে সময়ের সাপেক্ষে তার পরিবর্তনের হার মানে কত, ডিভি ডিটি, আর সেটাই হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে ত্বরণ এফকে আমরা কি লিখতে পারি, এফ সমান আমরা লিখতে পারি ডিভি ডিটি। তাহলে এখানে দেখো বলেছে যে কখন বিন্দুর ত্বরণ অবম হবে, অর্থাৎ আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে ফার্স্টে ডিভি ডিটি, তারপর আমাদেরকে d2v dt2 বের করতে হবে। যদি তার মানটা গ্রেটার দ্যান 0 আসে, তাহলে আমরা বলতে পারবো কি টি ইকুয়াল টু সেই সময়টাতে কণাটির ত্বরণটা অবম হবে। তাহলে দেখো অঙ্কটা শুরু করছি। তাহলে দেখো আমরা শুরুতেই এক্সটা লিখে নিয়েছি কত, t⁵ মাইনাস 40t কিউব প্লাস 30t স্কোয়ার প্লাস 180t প্লাস 240। তাহলে আমাদের কণাটা কীরকম দেখো, এটা হচ্ছে একটা সরলরেখা, এই সরলরেখা বরাবর কণাটা চলছে, একটা গতিশীল কণা। তো মনে করো এখানটা হচ্ছে, যদি আমরা ও অবস্থান ধরি, তাহলে এখানে ওতে টিটা কত ছিল, টিটা আমাদের 0 ছিল। তাহলে কিছুটা সময় ধরে গেছে কোন অবস্থানে, এখানে ধরো পি অবস্থানে গেছে। তাহলে এখানটা এই ও থেকে পি যেতে সময় লাগছে কত, টি সময় ধরে যাচ্ছে। আর কতটা পথ অতিক্রম করেছে, এক্স পরিমাণ পথ অতিক্রম করেছে। এখানে এক্সটাই বলে দেওয়া আছে কত, এক্স দেখো বলে দেওয়া আছে t⁵ মাইনাস 40t কিউব প্লাস 30t স্কোয়ার প্লাস 180t প্লাস 240। এবার আমরা কি জানি, আমরা জানি যে সময়ের সাপেক্ষে যতটা পথ অতিক্রম করছে সেটাই হচ্ছে তার বেগ
তাহলে তোমরা ফিজিক্সে পড়ে এসেছো বেগ সমান হচ্ছে আমরা কি লিখতে পারি ডিএক্স ডিটি, এটাই হচ্ছে বেগ। বেগকে আমরা কি দিয়ে লিখি? ভি দিয়ে লিখি। আবার সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, পরিবর্তনের হার মানে সেখানে কি আসবে? ডি ডিটি আসবে। এবার ডি বের করছি, সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার বের করছি কার? ভি এর, তাহলে ডি ডিটি অফ ভি, এটা মানে কি? এটাই হচ্ছে আমাদের ত্বরণ, এটা মানে হচ্ছে ত্বরণ এফ। তাহলে এখানে আমাদেরকে কি বের করতে হচ্ছে? ডিভি ডিটিটাই হচ্ছে আমাদের এখানে ত্বরণের মান। তাহলে দেখো শুরুতে আমাদেরকে তাহলে এখানে কাকে বের করতে হবে? আগে ডিএক্স ডিটি বের করব। ডিএক্স ডিটি থেকে আমরা কি বের করব? ডিএক্স ডিটিটাই হচ্ছে ভি এর মান, তারপর আমরা ভিকে আবার টি এর সাপেক্ষে অবকলন করে ডিভি ডিটি বের করব, তবে আমরা ত্বরণ পাবো। তাহলে দেখো এক সমান আমরা লিখে নিয়েছি, তাহলে এখান থেকে আমাদেরকে কি বের করতে হচ্ছে? বেগ বের করতে হচ্ছে। তাহলে বেগ ভি সমান আমরা কি জানি? ডিএক্স ডিটি। তাহলে ডিএক্স ডিটিকে আমরা কি করে পাবো? না এটাকে কি করব? টি এর সাপেক্ষে অবকলন করব। তাহলে টি এর সাপেক্ষে অবকলন করলে তবে আমরা ডিভি ডিটি পাচ্ছি, সরি ডিএক্স ডিটি পাচ্ছি। তাহলে এখানে রয়েছে দেখো, তাহলে এখানে কত ছিল দেখো? টি টু দি পাওয়ার 5, তাহলে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এটা হবে 5 ইন্টু টি টু দি পাওয়ার 4। তারপরে এখানে আছে দেখো -40 ইন্টু টি কিউব, তাহলে -40 রেখে দিলাম, টি কিউবের জন্য হবে 3t স্কোয়ার, প্লাস 30 যেমন আছে রেখে দিলাম, টি স্কোয়ারের জন্য হবে 2t, প্লাস 180 ইন্টু টি, মানে এখানে 180 ইন্টু 1, টি এর জন্য হবে 1, আর 240 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এর জন্য হয়ে গেল 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো দেখো? 5 টি টু দি পাওয়ার 4 মাইনাস 120, 40 ইন্টু 3 গুণ হচ্ছে 120 টি স্কোয়ার, প্লাস 30 ইন্টু 2 মানে এটা হচ্ছে 60, 60টি প্লাস এখানে হচ্ছে 180। এবার আমাদেরকে কি বের করতে হবে? আমাদের তো এখানে বেগ, বেগ তো কোথাও জানতে চাই না, আমাদের এখানে ত্বরণটা নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে কণাটির ত্বরণ, ত্বরণকে আমরা কি দিয়ে লিখি? এফ দিয়ে লিখি, সেটাই আবার কি? ডিভি ডিটি। তার মানে ডিভি ডিটি মানে কি? এই রাশিটা হচ্ছে ভি এর মান, তাহলে এটাকে যদি টি এর সাপেক্ষে অবকলন করি তবে আমরা ডিভি ডিটি পাবো। তাহলে এই রাশিটাকে দেখো আমি টি এর সাপেক্ষে অবকলন করেছি, তাহলে ত্বরণ সমান হচ্ছে ডিভি ডিটি। তাহলে এটাকে আমরা কি করছি? টি এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে 5 ইন্টু টি টু দি পাওয়ার 4 এর জন্য হচ্ছে 4t কিউব মাইনাস 120 যেমন আছে রেখে দিলাম, টি স্কোয়ারের জন্য আসছে 2t, প্লাস 60 ইন্টু টি, তার মানে এখানে টি এর জন্য হবে 1, প্লাস 60 ইন্টু 1, আর 180-র জন্য হয়েছে 0। তাহলে এই টার্মটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি কত? 20t কিউব মাইনাস 240t প্লাস হচ্ছে 60। এবার আমাদেরকে যেহেতু ত্বরণটা অবম দেখাতে হবে, সেজন্য আমাদের এখানে কি করতে হবে? এই যে এফটাই হচ্ছে আমাদের ডিভিডিটি, তার মানে এখানে আমরা কি লিখতে পারি? অতএব এফ সমান হচ্ছে এই টার্মটা। এবার আমরা এফকে কি করব? মানে টি এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করছি, তাহলে এখানে কি লিখছি? কি এখান থেকে যদি এফকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা সেখানে ডিএফ ডিটি পাবো। তাহলে এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে 20 ইন্টু টি কিউবের জন্য হবে 3t স্কোয়ার, মাইনাস 240 ইন্টু 1 হবে, তারপরে 60-এর জন্য এসেছে 0। তাহলে এই টার্মটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি দেখো 60t স্কোয়ার মাইনাস 240। এবার আমরা কি বের করেছি? এটাকে আবার ডেরিভেটিভ করেছি, তাহলে d2f বাই ডিটি 2 পেয়েছি। তাহলে এখানে হচ্ছে 60 ইন্টু টি স্কোয়ারের জন্য হবে 2t, আর মাইনাস 240 কনস্ট্যান্টটা আর কিছু থাকবে না, তাহলে আমরা কত পেলাম? 120 ইন্টু টি। এবার আমরা কি লিখতে পারবো না? এফ এর চরম বা অবমানের জন্য কি হবে? ডিএফ ডিটি সমান আমাদের 0 হবে। তো ডিএফ ডিটির মানটা দেখো আমি আগেই বের করে রেখেছিলাম, কত? এই যে 60t স্কোয়ার মাইনাস 240, তাহলে এই টার্মটা সমান 0। তাহলে 60t স্কোয়ার মাইনাস 240 সমান 0, তাহলে এখান থেকে আমরা 60 কমন নিয়েছি, তাহলে আমরা পেয়েছি দেখো টি স্কোয়ার মাইনাস 4 সমান 0। তাহলে টি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা 60 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে কত পাবো? টি স্কোয়ার মাইনাস 4 সমান 0 পাবো, তাহলে সেখান থেকে পাবো টি স্কোয়ার সমান 4, আর টি স্কোয়ার সমান 4 হলে আমরা পাবো টি সমান প্লাস মাইনাস 2। কারণ যেহেতু এখানে স্কোয়ার আছে আমাদের দুটো মানই লিখতে হবে, +2ও নিতে হবে, -2ও নিতে হবে। এবার আমরা এই যে টি এর মানটা পেলাম, এই টি এর মানটা কোথায় বসাই আমরা? d2f dt2-তে এর চরম বা অবমান আছে কিনা জানার জন্য। তাহলে দেখো টি ইকাল টু, একবার আমি +2 বসিয়েছি, তাহলে +2 বসিয়েছি, দেখো এখানে কত ছিল? 120t ছিল মানটা, তাহলে 120 ইন্টু 2 মানে হচ্ছে 240, আর টি ইকাল টু -2তে মান পেয়েছি দেখো 120 ইন্টু -2 সমান হচ্ছে -240। এবার আমরা কি জানি? যদি আমাদের টি এর মানটা বসিয়ে যদি d2f dt2 এর মানটা যদি <0 আসে তবে আমরা বলতে পারবো কি, সরি, যদি আমাদের <0 আসে তবে আমরা বলতে পারবো সেই মানটাতে কি রয়েছে? অবমান রয়েছে। তাহলে এখানে দেখো <0 এসেছে কোন মানের জন্য? টি ইকাল টু +2 এর জন্য। তাহলে এখানে আমরা কি বলতে পারি? যে টি ইকাল টু +2তে এফ এর অবমান হবে। তাহলে এখানে আমাদের চেয়েছিল যে কত সময়ে মানে কখন কণাটির ত্বরণ অবম হবে। তাহলে কখন কণাটির ত্বরণ অবম হচ্ছে? না 2 সেকেন্ড পরে কণাটির ত্বরণ অবম হচ্ছে। আবার ত্বরণের অবম মান চেয়েছে, তাহলে অবম মান আমরা টি ইকাল টু 2, সেটা কোথা থেকে বসাবো?
এই যে এফের যেটা মান পেয়েছিলাম, এফ সমান কত ছিল দেখো, এই যে 20t কিউব মাইনাস 24t প্লাস 60। এইখানে আমরা কি করব, এখানে আমরা এফের এখানে টি এর জায়গায় 2 মানটা বসাবো। তাহলে দেখো এখানে আমরা টি এর জায়গায় 2 মান বসেছি, 20 ইন্টু 2 কিউব মাইনাস 240 ইন্টু 2 প্লাস 60। তাহলে ত্বরণ চেয়েছি, ত্বরণের একক আমরা কি জানি, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আমরা লিখে দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি দেখো মাইনাস 260। তাহলে কণাটির ত্বরণ কত না, মাইনাস 260 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এবার আমরা 2 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, একটি কণা একটি সরলরেখা বরাবর এমনভাবে চলে যে টি সময়ে ওই সরলরেখার উপর একটি স্থির বিন্দু থেকে এর দূরত্ব হয় এক্স, যেখানে এক্স সমান হচ্ছে 1/4 টি টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু টি কিউব প্লাস 4 ইন্টু টি স্কোয়ার মাইনাস 7। কোন সময়ে এর বেগ বৃহত্তম হবে এবং কোন সময়ে এর ত্বরণ ক্ষুদ্রতম হবে তা নির্ণয় করো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানেও একটা কণা, সেটা কি সরলরেখা বরাবর চলছে এবং টি সময় পরে সে যতটা দূরত্ব গেছে সেই দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে এখানে এক্সটা হচ্ছে টি এর একটা ফাংশন, দেখতেই পাচ্ছ। এবার চেয়েছে আমাদের যেটা, সেটা হচ্ছে কোন সময়ে এর বেগ বৃহত্তম হবে। তো আমরা কি জানি, বেগ মানে হচ্ছে সেটা ডিএক্স ডিটি, অর্থাৎ শুরুতে আমাদের এখানে এক্স থেকে কি টি এর সাপেক্ষে অবকলন করে আমাদেরকে ডিএক্স ডিটিটা বের করতে হবে এবং কোন সময়ে ত্বরণ ক্ষুদ্রতম হবে। এবার ত্বরণ মানে আমরা কি জানি, সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, অর্থাৎ ডিভিডিটি। তাহলে এখান থেকে ডিএক্স ডিটি করে আমরা ভি পাবো, আবার সেই ভিকে যদি আমরা টি এর সাপেক্ষে অবকলন করি তাহলে ডিভিডিটি পাবো, আর সেই ডিভিডিটিতে হচ্ছে আমাদের ত্বরণের মান। এবার আমাদেরকে এখানে চেয়েছে যে ত্বরণটা কখন ক্ষুদ্রতম হবে আর বেগটা কখন বৃহত্তম হবে। তাহলে দেখো অঙ্কটা শুরু করছি। তাহলে দেখো শুরুতেই আমরা এক্স সমান লিখে নিয়েছি 1/4 টি টু দি পাওয়ার 4 মাইনাস 2 টি কিউব প্লাস 4 টি স্কোয়ার মাইনাস 7। এখান থেকে আমাকে কি বের করতে হবে, বেগ বের করতে হবে। তো বেগ মানে আমরা কি জানি, ডিএক্স ডিটি। তাহলে এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। তোমরা চাইলে আগের অঙ্কটাতেও এরকম এই জিনিসগুলো 1 2 3 করে সমীকরণের নাম দিয়েও করতে পারো। আমার ওখানে সমীকরণ করে নামগুলো দেওয়া হয়নি, তো তোমরা চাইলে এইভাবেও করতে পারো। তাহলে এই 1 নাম্বারকে আমরা কি করব, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে তবে আমরা ডিএক্স ডিটি বের করতে পারবো, আর ডিএক্স ডিটিটাই আমরা কি জানি, বেগ হচ্ছে ভি। তাহলে এখানে আমরা কি করছি দেখো, ডিফারেন্সিয়েটিং 1 করছি উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে কি লিখছি দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে আমরা কি পাবো, এখান থেকে ডিএক্স ডিটি পাবো, আর ডিএক্স ডিটিটাই হচ্ছে আমাদের বেগ ভি, সেজন্য আমি একেবারে লিখে দিয়েছি দেখো, বেগ সমান ভি সমান ডিএক্স ডিটি। তাহলে এখানে 1/4 যেমন আছে রেখে দিলাম, টি টু দি পাওয়ার 4 এর জন্য হবে 4 টি কিউব, তারপরে মাইনাস 2 যেমন আছে রেখে দিলাম, টি কিউবের জন্য হবে 3 টি স্কোয়ার, তারপরে প্লাস 4 রেখে দিলাম, টি স্কোয়ারের জন্য হবে 2t, আর 7 জন্য হবে 0। তাহলে এখান থেকে আমরা ভি সমান কত পাচ্ছি দেখো, অতএব ভি সমান আমরা পেলাম, এখানে 4 আর 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাচ্ছি আমরা টি কিউব মাইনাস 2 আর 3 গুণ করেছি 6t স্কোয়ার, প্লাস এখানে 4 আর 2 গুণ করেছি প্লাস 8t। তাহলে এখান থেকে আমরা বেগ পেলাম ভি। এবার আমাকে কি বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। তাহলে এখানে আমরা ত্বরণ কি জানি, তাহলে এটাকে আমরা 2 নাম্বার নাম দিচ্ছি সমীকরণটাকে। তাহলে এখানে লিখছি দেখো, ডিফারেন্সিয়েটিং 2 উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে ডিভিডিটি পাবো, এটা সমানই হচ্ছে ত্বরণ। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ত্বরণ সমান ডিভিডিটি। আবার ত্বরণকে আমরা কি দিয়ে লিখতে পারি, এফ দিয়ে, এটা স্মল এফ লিখে দিলাম। তাহলে দেখো ত্বরণ এফ সমান হচ্ছে ডিভিডিটি। তাহলে এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে টি কিউবের জন্য হবে 3t স্কোয়ার, তারপরে মাইনাস 6 যেমন আছে রেখে দিয়েছি, টি স্কোয়ারের জন্য হয়েছে 2t, আর প্লাস 8 ইন্টু টি এর জন্য হবে 8 ইন্টু 1। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 8। এখান থেকে আমি একেবারে d2v dt2 বের করে নিয়েছি, তার মানে এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে লিখছি এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এটাকে আমরা কত পাচ্ছি দেখো, 3, এখান থেকে একেবারে লিখে দিই, অতএব ডিভি ডিটি, এটাকে আমরা নাম দিচ্ছি 3 নাম্বার। তাহলে এটা d2v dt2 ক্যালকুলেশন করে কত পাচ্ছি দেখো, এই যে 3 ইন্টু টি স্কোয়ারের জন্য হয়েছে 2t, মাইনাস 12 ইন্টু টি এর জন্য হয়েছে 1, আর 8 এর জন্য হয়েছে 0। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম 6t মাইনাস 12। এবার আমাদেরকে দেখো প্রথম যে কোশ্চেনটা চেয়েছে সেটা হচ্ছে কোন সময়ে বেগ বৃহত্তম হবে। তাহলে আমরা বেগ হচ্ছে ভি, তাহলে বেগ অর্থাৎ ভি এর চরম বা অবমানের জন্য কি হবে, ডিভিডিটি সমান 0 হবে। তাহলে ডিভিডিটির মান দেখো আমরা কত পেয়েছি, যে 3 নম্বর ইকুয়েশনে 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 8।
তাহলে এখান থেকে আমি বের করলাম, দেখো অতএব দিয়ে লিখলাম যে 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 8 সমান 0। এবার এখানটা দেখো আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর হবে না, সেই জন্য এখান থেকে আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে আমরা টি এর ভ্যালুটা বের করেছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট টি সমান আমরা কি ফর্মুলা জানি না, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। এটা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে যদি এক্স এর মান বের করতে চাই তাহলে হবে আমাদের মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা আমাদের ফর্মুলা আমরা জানি। তাহলে টি সমান এখানে দেখো মাইনাসটা যেমন আছে রেখে দিলাম, তারপর হয় মাইনাস, তারপর হয় বি, তাহলে বি মানে হচ্ছে এখানে -12, তার সেই জন্য হলো -12 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে -12 এর হোল স্কোয়ার মাইনাস 4ac, তার মানে 4a হচ্ছে 3 আর c হচ্ছে 8। তাহলে 4 × 3 × 8 ডিভাইডেড বাই হয় 2a, এ হচ্ছে 3, সেজন্য 2 × 3। তাহলে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তার মানে এটা হবে 12 প্লাস রুট ওভার -12 হোল স্কোয়ার মানে হচ্ছে প্লাস 144 হবে। তাহলে এটা লিখেছি দেখো 144, আর 4 × 3 × 8 গুণ করলে আমরা পেয়েছি 96। তাহলে এখানে কী পেলাম 144 মাইনাস 96, আর নিচে ডিভাইডেড বাই হবে 2 × 3 মানে 6। এবার এটাকে ক্যালকুলেশন করেছি, তাহলে আমরা পাবো দেখো 12 প্লাস মাইনাস রুট ওভার 48 ডিভাইডেড বাই 6। এবার আমরা কি করেছি, 6টাকে দুটো পার্টে ভেঙে নিয়েছি, তাহলে এখানে আমরা পাচ্ছি 12/6 প্লাস মাইনাস রুট ওভার 48/6। তাহলে এখানটা দেখো কাটাকাটি যাবে, 6 আর 12 2 দিয়ে কাটাকাটি গেল, তাহলে 2 প্লাস মাইনাস 48টাকে আমরা কিসে ভাঙতে পারি, 16 × 3 ভাঙলাম, তাহলে এখানে লিখলাম রুট ওভার 16 × 3 বাই হচ্ছে 6। তাহলে এটা সমান 2 প্লাস মাইনাস, তাহলে 16 থেকে একটা 4 বেরিয়ে আসবে রুটের বাইরে, তাহলে 4 × √3/6, তাহলে সমান 2 প্লাস মাইনাস, তাহলে এখানে 4 আর 6 দেখো এখানে আমাদের কাটাকাটি যাবে কত দিয়ে, 2 দিয়ে, তাহলে 2 দুগুণে 4 2 3 6, তাহলে এখানে আমরা পাচ্ছি √2√3 ডিভাইডেড বাই 3। তাহলে 2√3 ডিভাইডেড বাই এই 3টাকে দেখো আমি কি লিখতে পারি, √3 × √3, আর এখানে 2টা যেমন ছিল সামনে সেটা রেখে দিয়েছি। তাহলে উপরে পেয়েছি আমরা 2√3, নিচে ডিভাইডেড বাই পেয়েছি √3 × √3, তাহলে আমাদের একটা √3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমরা কত পড়ে থাকবে 2/√3, অর্থাৎ আমরা কত পেলাম 2 প্লাস মাইনাস 2/√3। তাহলে এটা আমাদের কার মান পেয়েছি, টি এর মান ক্যালকুলেশন করে কত পেলাম দেখো 2 প্লাস মাইনাস 2/√3, অর্থাৎ এখানে আমরা দুটো টি এর মান পেয়েছি। তাহলে আমাকে দুটো মান ধরেই ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই মানগুলো কোথায় বসাবো, এই যে টি এর মান বের করেছি, যেহেতু আমাদেরকে বেগের চরম বা অবমানের জন্য dv/dt0 করেছি, তার মানে আমরা মানটা বসাবো d2v dt2-তে। তো দেখো d2v dt2 এর মান কত, 60 - 12। তাহলে দেখো এখানে একবার আমরা একটা প্লাস মানটা শুরুতে নিয়েছি, এই যে 2 প্লাস 2/√3 আর একটা 2 মাইনাস 2/√3, তাহলে d2v/dt2 কোন পয়েন্টে বের করেছি, t সমান 2 প্লাস মাইনাস √3, 60 - 12 যেখানে আছে সেখানে বসিয়েছি দেখো 6 × t এর জায়গায় মান বসিয়েছি -12 করেছি। এবার এটাকে গুণ করে লিখেছি, তাহলে 6 দুগুণে 12 প্লাস 6 দুগুণে 12/√3 -12, তাহলে দেখো প্লাস 12 মাইনাস 12 ক্যান্সেল হয়ে গেল, পড়ে আছে 12/√3, তাহলে 12/√3 পুরোটা একটা পজিটিভ মান, তার মানে হচ্ছে >0। এবার আমরা আরেকটা মান পড়ে রয়েছে দেখো এখানে 2 - 2/√3, তাহলে এখানে d2v/dt2 t = কোন সময় বের করেছি, 2 - 2/√3-তে। তাহলে দেখো এখানে আমাদের কত এসেছে, যে 6 × 2 - 2/√3 -12, পুরো আগের মতোই 6 গুণ করে লিখেছি, তাহলে 12 - 12√3 -12, তাহলে এখানে দেখো 12 - 12 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পেলাম -12/√3, এটা হচ্ছে <0। তার মানে t = 2 - 2/√3-তে মানটা আমরা d2v/dt2 এর মানটা পেয়েছি <0, তার মানে আমরা কি বলতে পারি, এই মানটাতে আমাদের বেগটা হবে বৃহত্তম হবে, কারণ এটা যেহেতু <0 এসেছে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব t সমান 2 - 2/√3 সময়ে বেগ বৃহত্তম হবে। এবার আমাদেরকে দেখো তাহলে একটা আমরা আনসার পেয়ে গেছি, এবার সেকেন্ড আনসার চেয়েছে যে কোন সময়ে ত্বরণ ক্ষুদ্রতম হবে। তো ত্বরণ আমরা কি জানি, ত্বরণ হচ্ছে আমাদের f, তাহলে f সমানই হচ্ছে dv/dt, তাহলে এটা সমান আমরা আগে বের করেছিলাম দেখো 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 8। তাহলে ত্বরণ আমাদেরকে ত্বরণটা কখন ক্ষুদ্রতম হবে জানার জন্য আমাদেরকে আবার কি করতে হবে, df/dt, আবার সেখান থেকে d2f/dt2 বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো df/dt মানে সেটা কত, df/dt মানে হচ্ছে আমাদের d2v/dt2, আমি আগে বের করে রেখেছিলাম দেখো, এই যে d2v/dt2 সেটাই হচ্ছে আমাদের df/dt। তাহলে df/dt মানে হচ্ছে আমাদের কত, d2v আর dt2, তাহলে সেটাই আমি মান বের করে রেখেছিলাম দেখো 60 - 12। তাহলে আবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে আমরা কি পাবো, d2f/dt2,
তাহলে সেখানে কত পাবো 6 ইন্টু টি এর জন্য হবে 1 মাইনাস 0, তার মানে এখানে আমরা পাচ্ছি 6। তাহলে এখানে দেখো যেহেতু আমাদেরকে ত্বরণটা ক্ষুদ্রতম হবে নির্ণয় করতে দিয়েছে, সেজন্য আমরা কী বের করবো, এফ এর চরম বা অবমানের জন্য ডিএফ ডিটি সমান 0 করব। তো সেটাই লিখেছি, দেখো এফ এর চরম বা অবমানের জন্য ডিএফ ডিটি সমান হচ্ছে 0। এবার ডিএফ ডিটির মান দেখো 60 মাইনাস 12, তাহলে এখান থেকে লিখতে পারি দেখো 60 মাইনাস 12 সমান 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো টি এর মান হচ্ছে 2। এবার টি সমান 2 আমরা কোথায় বসাবো, ডি টু এফ ডিটি টুতে। তাহলে দেখো টি এর জায়গায় 2 বসিয়েছি, এখানে তো এটা কনস্ট্যান্ট টার্ম, তার মানে এই টার্মটাই থেকে যাবে, 6ই থেকে যাবে টি ইকুয়াল টু 2তে। তাহলে দেখো এর মানটা আমরা পেয়েছি গ্রেটার দ্যান 0। এবার গ্রেটার দ্যান 0 যেহেতু পেয়েছি, তার মানে কি বলতে পারি আমাদের ত্বরণটা অবম হবে। তাহলে কত সেকেন্ডের ত্বরণটা অবম হচ্ছে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে ত্বরণ আমাদের অবম হচ্ছে। তো দেখো এটাই তোমাদেরকে আনসার জানতে চেয়েছিল যে কোন সময়ে ত্বরণটা ক্ষুদ্রতম হবে। তাহলে আমরা আনসার কত পেলাম, টি সমান হচ্ছে 2 সেকেন্ডে ত্বরণটা ক্ষুদ্রতম হবে। দেখো এবার আমরা 15 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে দেখো 15 অঙ্ক, যে প্রদত্ত আয়তন বিশিষ্ট ওপর খোলা একটি জলাধারের ভূমি বর্গাকার এবং পার্শ্বতলগুলি উলম্ব। দেখাও যে জলাধারটি সিমেন্ট করার খরচ সর্বাপেক্ষা কম হবে যখন তার উচ্চতা বিস্তারের অর্ধেক হবে। তাহলে দেখো মনে করো এটা হচ্ছে একটা জলাধার, কারণ এখানে দেখো বলাই আছে যে জলাধারের কি বলা আছে না, ভূমিটা হচ্ছে বর্গাকার আর পার্শ্বতলগুলি হচ্ছে উলম্ব। তাহলে মনে করো এই টোটাল যে জিনিসটা আমি নিয়েছি এটা হচ্ছে একটা জলাধার। তো এর উপরেরটা হচ্ছে খোলা, মানে এই যে উপরের প্রান্ত এটা হচ্ছে তোমাদের খোলা, আর এই যে তলার দিকে প্রান্ত, তো আমার ছবিতে দেখো এটা যদিও একটা আয়তাকার হয়ে গেছে, কিন্তু তোমরা মনে করো এটা হচ্ছে একটা বর্গাকার চিত্র। তাহলে এই মানে জলাধারের নিচে প্রান্ত মানে ভূমিটা সেটা হচ্ছে একটা বর্গাকার। তো এই নিচের প্রান্ত ভূমিটা যদি বর্গাকার হয়, তার মানে আমরা কি জানি যে বর্গক্ষেত্রের মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই বাহুটাও আমাদের যদি এ হয়, তার মানে এই 4টে বাহু কি হবে, 4টে বাহুর দৈর্ঘ্যগুলো এ হবে। আর কি বলা আছে বলো তো, যে জলাধারের ভূমি বর্গাকার আর পার্শ্বতলগুলি হচ্ছে উলম্ব। তার মানে এই যে এইগুলো হচ্ছে এক একটা পার্শ্বতল, এই পার্শ্বতলগুলো দেখো ভূমির সঙ্গে কীরকম অবস্থায় রয়েছে, উলম্ব অবস্থাতেই রয়েছে। তার মানে আমি যে এই ডিস্ট্যান্সটা, উলম্বের যে ডিস্ট্যান্সটা সেটাকে আমরা কি বলি, উচ্চতা বলি। আমরা উচ্চতাটা ধরছি এইচ, আর এই যে নিচের যে বর্গাকার অংশটা রয়েছে, এই বর্গাকার অংশটার আমি এখানে বাহুগুলো ধরছি কত, স্মল এ করে। আর কি বলা আছে দেখো উপরটা হচ্ছে কি, উপরটা হচ্ছে খোলা। এবার এখানে কি করা হবে না, এই যে পুরো জলাধারটা, এই জলাধারটাকে আমরা সিমেন্ট দিয়ে বাঁধাবো। তাহলে সিমেন্ট দিয়ে যদি বাঁধাতে চাই, তাহলে আমাদের কি যেহেতু এটা একটা জলাধার, তার মানে উপরটা খোলা, তার মানে উপরের পোর্শনটা আমরা সিমেন্ট দিয়ে বাঁধাবো না, কিন্তু আমরা এই যে চারিদিকের যে পোর্শনগুলো রয়েছে, এই পোর্শনগুলো আমরা কি করছি, সিমেন্ট দিয়ে বাঁধাচ্ছি। এবার তোমাদের যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে এই জলাধারটা যখন পুরোটাই সিমেন্ট করানো হয়ে যাবে, তাহলে জলাধারটি সিমেন্ট করার খরচ, এটা সিমেন্টগুলো করতে যে খরচ হবে, সেই খরচটা কখন হচ্ছে সর্বাপেক্ষা কম হবে। বলেছে এই মানে সিমেন্ট করানোর খরচটা কখন কম হবে না, যখন তার উচ্চতাটা কি হবে না, বিস্তারের অর্ধেক হবে। তার মানে উচ্চতাটা যে বিস্তারের অর্ধেক সেটা তোমাদেরকে দেখাতে হবে। তো এখানে বিস্তার মানে কি, বিস্তার মানে হচ্ছে এই যে বাহুর দৈর্ঘ্যটা ধরেছিলাম স্মল এ, তাহলে উচ্চতাটা যদি বিস্তারের অর্ধেক হয়, তার মানে এখানে তোমাদেরকে কি দেখাতে হবে, যদি এইচ সমান আমাদেরকে দেখাতে হবে a/2। তাহলে দেখো অঙ্কটা এবার আমরা শুরু করছি। দেখো তোমাদের বইতে বলে দেওয়া আছে যে প্রদত্ত আয়তন বিশিষ্ট ওপর খোলা একটি জলাধারের ভূমি বর্গাকার। তাহলে প্রদত্ত আয়তন বা যখন তোমাদের প্রদত্ত ক্ষেত্রফল এরকম যাই কিছু প্রদত্ত বলে দেওয়া থাকবে, তখনই তোমরা ধরে নেবে ওই জিনিসটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ। তাহলে এখানে দেখো প্রদত্ত আয়তন বিশিষ্ট বলেছে, তার মানে আমাদের জলাধারের আয়তনকে যদি আমরা ভি বলি, তার মানে ভিটা হচ্ছে ধ্রুবক। তাহলে ভি এর দেখো আমি কি বলেছিলাম, এই যেহেতু তলাটা একটা বর্গাকার, তার মানে বাহুর দৈর্ঘ্যগুলো এ ছিল, তাহলে বাহুর দৈর্ঘ্যগুলো এ, তার মানে টোটাল নিচেটার ক্ষেত্রফল কত, এ স্কোয়ার, আর এর সঙ্গে রয়েছে আমাদের উচ্চতা, এই যে পার্শ্বতলগুলো উলম্ব সেটাকে আমরা কত ধরেছি, এইচ ধরেছি। তার মানে আমাদের আয়তনটা কত হবে, এই যে স্কোয়ার ইন্টু এইচ, কারণ আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সেটাই হয় আমাদের আয়তনের ফর্মুলা। তার মানে এখানে দৈর্ঘ্য প্রস্থটা সমান, যেহেতু বর্গাকার অংশ হয়ে গেছে, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে এ ইন্টু এইচ, তার মানে আয়তনটা আমরা পাবো এ স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এখানে কি লিখলাম, যে জলাধারের আয়তন এ স্কোয়ার এইচ সমান হচ্ছে ভি, যেখানে ভিটা হচ্ছে কি না ধ্রুবক, যেহেতু এটা আমাদের বলে দেওয়া আছে প্রদত্ত। তাহলে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে বর্গাকার জলাধারের বাহুর দৈর্ঘ্য, আর এইচটা হচ্ছে জলাধারের উচ্চতা। এবার কি করছে না, জলাধারটাকে সিমেন্ট দিয়ে বাঁধাচ্ছে, তাই তো। এবার জলাধারটাকে সিমেন্ট দিয়ে বাঁধাচ্ছে মানে কি, জলাধারটাকে আমার
পুরো পোর্শনটা মানে উপরেরটা বাদ দিয়ে আমাদেরকে কি করতে হবে, বাকি অংশগুলো জলাধারটাকে বাঁধাতে হবে। তাহলে সেটাকে আমরা কি বলছি না, সেটাই হচ্ছে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এস সমান আমরা এখানে কি লিখতে পারি, দেখো নিচেরটা হচ্ছে আমাদের বর্গাকার, নিচের পোর্শনটা, তার মানে নিচের পোর্শনটার ক্ষেত্রফল কত হবে, নিশ্চয়ই এ স্কোয়ার হবে। তার মানে এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস, তারপরে দেখো আমি যে এই অংশটা নিয়েছিলাম, এখানে দেখো টোটাল নিচেরটা বাদ দিয়ে টোটাল কটা দিক রয়েছে, 4টে দিক রয়েছে, 4টে পার্ট রয়েছে। তো এই যে একটা, এই একটা, দুটো, এটা একটা, 3টে, আর এটা একটা 4টে। তাহলে ভূমিটা হচ্ছে একটা, ভূমিটা হচ্ছে বর্গাকার, যার জন্য আমরা কি নিয়েছি, যার জন্য আমরা নিয়েছি দেখো এ স্কোয়ার। আর এই যে স্কোয়ার, আর এইটুকু পোর্শনগুলো এইগুলো সব কি এর ধরো এই দিকটা হচ্ছে এ, আর এই উচ্চতাটা ধরেছি আমরা এইচ। তার মানে এখানে ক্ষেত্রফল কত হবে, এ ইন্টু এইচ। একই রকমভাবে এই পোর্শনটার ক্ষেত্রফল কত হবে, এ ইন্টু এইচ। একই রকমভাবে এটা এ ইন্টু এইচ, এটা হচ্ছে এ ইন্টু এইচ। তার মানে টোটাল 4টা দিকের ক্ষেত্রফল কত হচ্ছে, 4 ইন্টু এ ইন্টু এইচ। তার মানে মোট ক্ষেত্রফল কত হবে, নিচের ক্ষেত্রফলের সঙ্গে চারিধারের ক্ষেত্রফল যোগ, তার মানে এ স্কোয়ার হচ্ছে নিচের ক্ষেত্রফল, আর চারিধারের ক্ষেত্রফল হচ্ছে 4 এইচ। তাহলে আমরা কি পেলাম, এস সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 4 এইচ। এই এস এর যে মান এখানে আমরা কি করছি, সিমেন্ট দিয়ে বাঁধাচ্ছি। তাহলে দেখো আমাদের তো এখানে ডবল ভেরিয়েবলের অঙ্ক, এই যে স্কোয়ার ইন্টু এইচ সমান ভি। তাহলে এখান থেকে আমরা শুরুতেই কী করবো বলো তো, এখান থেকে আগে আমরা এইচ এর মানটা বের করে নেব। স্কোয়ার এইচ সমান যে ভি, তাহলে ওইখানে আমরা এইচ এর মানটা এখানে বসাতে পারবো। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, স্কোয়ার এইচ সমান হচ্ছে ভি। তাহলে এখান থেকে বের করছি, অতএব এইচ সমান হচ্ছে ভি বাই স্কোয়ার। তাহলে এই মানটা কোথায় বসাচ্ছি, এসে বসাবো এখানে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাচ্ছি দেখো এস সমান এ স্কোয়ার প্লাস 4 এ ইন্টু এইচ মানে হচ্ছে ভি বাই এ স্কোয়ার। তাহলে সমান এখানে পাচ্ছি দেখো একটা এ ক্যান্সেল হবে, তাহলে মানে এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস এখানে পাবো আমরা 4 ইন্টু ভি বাই এই টার্মটা আমরা পেলাম। তাহলে এসটা দেখো, তাহলে এখানে আমি একবার লিখে নিই, অতএব এস সমান পেয়েছি আমরা এ স্কোয়ার প্লাস 4v ডিভাইডেড বাই এ। তাহলে দেখো এসটা হচ্ছে পুরোটাই একটা এর একটা ফাংশান। তাহলে আমরা এখান থেকে কি করব, ডিফারেন্সিয়েট করতে পারবো এসকে, কার সাপেক্ষে, এর সাপেক্ষে। তাহলে এখানে আমরা কি করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করছি। তার মানে কত আসবে আমাদের, ডি অফ এস সমান এ স্কোয়ারের জন্য হবে 2a, আর এখানে আছে 1/a রয়েছে, 4v তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে 1/a এর জন্য কী হবে, -1/a স্কোয়ার, আর এখানে 4v ইন্টু 4v লিখে দিলাম। এবার কি করব, আবার ডিফারেন্সিয়েট করছি এর সাপেক্ষে, তাহলে এখানে আমরা পাবো দেখো, তার মানে এখানে আমরা কি পেলাম, ds বাই dA সমান আমরা পাচ্ছি 2a মাইনাস 4v ইন্টু 1/a স্কোয়ার, এই টার্মটা পেলাম। এবার আমরা কি বের করবো, d2s dA2। তাহলে এখানে লিখছি দেখো, অতএব d2s dA2 সমান 2 ইন্টু 1 মাইনাস 4v ইন্টু 1/a স্কোয়ার মানে হচ্ছে a টু দি পাওয়ার -2, তাহলে তার ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো -2 ইন্টু a টু দি পাওয়ার -3। তাহলে সমান এখানে পাচ্ছি দেখো 2, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 8v ডিভাইডেড বাই a কিউব। এবার আমাদেরকে এখানে কি বের করতে হবে দেখো, এই যে আমরা কি বের করবো, এসের মানটা কি হবে, এসের মানটা হচ্ছে সর্বাপেক্ষা কম হবে। তাহলে দেখো এসের মানটা সর্বাপেক্ষা কম হওয়ার জন্য এখন আমরা কি লিখবো, যে এসের চরম বা অবম মানের জন্য, এসের চরম বা অবম মানের জন্য কি হবে আমাদের, ডিএস ডিএ সমান 0 হবে। তাহলে ডিএস ডিএ সমান 0, তাহলে ডিএস ডি এর মান কত, 2a মাইনাস 4v বাই এ স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2a মাইনাস এটা হচ্ছে আমাদের 4v বাই এ স্কোয়ার, এটা সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি 2a সমান 4v ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি দেখো 2a, এখানে 2 কেটে দাও একটা, তার মানে এখানে কোনাকুনি গুণ করলে পাবো আমরা a কিউব সমান হচ্ছে 2v, এই টার্মটা আমরা পেলাম। তাহলে অতএব a সমান আমরা কি বলতে পারি, 2v টু দি পাওয়ার 1/3, এই মানটা আমরা পেলাম। এবার a কিউব সমান 2v এটাও রেখে দিতে পারো, তাহলে এই মানটা আমি এখন কোথায় বসাবো, d2s dA2তে। তাহলে এখন আমরা লিখছি দেখো, নাও d2s বাই dA2 কোন পয়েন্টে বের করছি, a সমান হচ্ছে 2v, এটা টু দি পাওয়ার 1/3, তার মানে এখানে কত আছে দেখো, 2 + 8v বাই a কিউব, এটা সমান হচ্ছে 2 + 8v বাই a কিউব। আবার a কিউব মানে হচ্ছে আমাদের কত, a কিউব মানে হচ্ছে 2v, তার মানে
বাই হচ্ছে এটা হবে 2v। তার মানে এখানে দেখো ভি ভি ক্যান্সেল হয়ে গেল, তার মানে 2 4 8, তার মানে 2 + 4 সমান আমরা পেলাম 6। তাহলে 6টা কি গ্রেটার দ্যান 0। এবার এই মানের জন্য 6টা গ্রেটার দ্যান 0 হয়েছে, মানে কি আমরা কি বলতে পারি, এস এর আমাদের অবমান আছে। তাহলে অতএব এ সমান হচ্ছে 2v⁻1/3, মানে কি আছে, এস এর অবমান বর্তমান, এস এর অবমান বর্তমান। তাহলে এখানে দেখো আমরা এর মানটা পেয়ে গেছি, আমাদের দেখো এইচ এর মানটা বের করতে হবে, তাই তো, কারণ যেহেতু দুটো ভেরিয়েবল ছিল। তো এইচ সমান কি v/স্কয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো অতএব এইচ সমান হচ্ছে v/স্কয়ার, বা এখান থেকে আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি। তো দেখো আমরা এখান থেকে এইচ সমান v/স্কয়ার, এখান থেকে আমরা এইচ এর মানটা বের করলে একটু কঠিন হবে, সেজন্য আমরা কি করব বলো তো, এখান থেকে এইচ এর মানটা বের করব। দেখো এই যে আমরা একটা কি রিলেশন পেয়েছি, a³ সমান হচ্ছে 2v। তাহলে এখান থেকে দেখো আমি কি লিখলাম, যে a³ সমান আমরা পেয়েছি 2v। এবার v মানে কত বলো তো, v মানে হচ্ছে স্কয়ার এইচ। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে কি লিখতে পারি, a³ সমান হচ্ছে 2 × স্কয়ার × এইচ। তাহলে পাশে কি লিখবে, যে যেহেতু v সমান স্কয়ার এইচ, তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে কি পেলাম, a³ সমান হচ্ছে 2 স্কয়ার এইচ। তাহলে এখান থেকে দেখো একটা a ক্যান্সেল হবে, অর্থাৎ আমরা কি পাবো, এ সমান আমরা পাচ্ছি 2h। তাহলে অতএব h সমান আমরা কত পাচ্ছি, a/2। তো দেখো এটাই তোমাদেরকে দেখাতে বলেছিল, যে জলাধারটি সিমেন্ট করার খরচ সর্বাপেক্ষা কম হবে যখন তার উচ্চতা বিস্তারের অর্ধেক হবে। তাহলে উচ্চতাটা দেখো বিস্তারের অর্ধেক হয়েছে। তাহলে এখানে অতএব দিয়ে লিখে দেবে তোমরা, যে অতএব জলাধারটি সিমেন্ট করার খরচ সর্বাপেক্ষা কম হবে যখন তার উচ্চতাটা বিস্তারের অর্ধেক হবে, অর্থাৎ কি h সমান হচ্ছে a/2 হবে। তাহলে দেখো এটাই তো তোমাদের দেখাতে বলেছিল। তাহলে দেখো রেজাল্ট আমরা ওটাই বের করতে পেরেছি। তো তোমরা শেষে লিখবে যে অতএব জলাধারটি সিমেন্ট করার খরচ সর্বাপেক্ষা কম হবে যখন তার উচ্চতাটা কী হবে, বিস্তারের অর্ধেক হবে। তাহলে দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আমাদের রেজাল্টটা কী হলো, প্রমাণ হলো। আর এখানে আমি যে এই যে এখানে এ টার্মটা আমরা দুদিক থেকে ক্যান্সেল করে দিয়েছি। তো এ টার্মটা আমরা ক্যান্সেল কেন করতে পেরেছি, কারণ পাশে কারণটা লিখে দেবে, এ টার্মটা হচ্ছে ≠0। আর এটা ≠0 হয়েছে বলেই কিন্তু আমরা কি করছি, দুদিক থেকেই এটা ক্যান্সেল করতে পেরেছি। দেখো এবার আমরা 2-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল প্রদত্ত এবং উপর খোলা একটি লম্ব চোঙের আয়তন বৃহত্তম হলে দেখাও যে চোঙের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের সমান। তাহলে এখানে দেখো বলেছে সমগ্র ক্ষেত্রফল প্রদত্ত, তার মানে আমরা কি বলতে পারছি না, সমগ্র তলের ক্ষেত্রফলটা এখানে হচ্ছে ধ্রুবক পদ। উপর খোলা একটি লম্ব চোঙ, তার মানে চোঙের উপরের মুখটা কি হচ্ছে খোলা, আর নিচের মুখটা হচ্ছে বদ্ধ, অর্থাৎ এক মুখ খোলা একটা লম্ব চোঙ নেওয়া হয়েছে। কি বলেছে না, তার আয়তনটা যদি বৃহত্তম হয় তাহলে কি দেখাতে হবে, যে চোঙের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের সমান হবে। অর্থাৎ উচ্চতাটা যদি h হয় আর ভূমির ব্যাসার্ধ যদি r হয়, তাহলে আমাদেরকে দেখাতে হবে h সমান r, কখন না, যখন হচ্ছে লম্ব চোঙের আয়তনটা বৃহত্তম হবে। অর্থাৎ আমাদেরকে এখানে কি দেখাতে হবে না, আয়তনটা যদি v হয়, তাহলে ওই v এর যেটা আমরা ভিটাকে আমরা যখন ডেরিভেটিভ করব, যদি উচ্চতা বা ভূমি যে কোনো একটা সাপেক্ষে সেটার প্রথমবারে ডেরিভেটিভ, দ্বিতীয়বারে ডেরিভেটিভের মানটা যদি আমাদের >0 হয়, তবে আমরা কি বলতে পারবো, আয়তনটা হচ্ছে বৃহত্তম। আর এখানে দেখো উচ্চতা আর ভূমি বলে দেওয়া আছে, তার মানে এখানে আমাদের ভেরিয়েবল হচ্ছে দুটো, উচ্চতাটা একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে আর। তার মানে এই এইচ আর আর এই দুটোর মধ্যে কি করতে হবে, আমাদেরকে যে কোনো একটাতে ট্রান্সফার করে নিতে হবে। হয় আমাদের ক্যালকুলেশনটা এইচ এর একটা ফাংশন নিতে হবে আয়তনটাকে, না হলে আমাদের আয়তনটাকে কি করতে হবে, আর এর একটা ফাংশন নিতে হবে। তাহলে দেখো অঙ্কটা এবার আমরা শুরু করছি। তাহলে দেখো শুরুতেই আমরা কি লিখলাম, যে চোঙের আয়তন v সমান হচ্ছে πr²h, যেখানে আর ও এইচ হচ্ছে যথাক্রমে চোঙের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা। এখানে আয়তনটা যেহেতু প্রদত্ত বলেছে, সেজন্য ভিটা হচ্ছে ধ্রুবক পদ। এবার দেখো চোঙটার কি বলেছে আমাদেরকে, আয়তনটা হচ্ছে, দেখো সরি আগেরটা আমি ভুল বলছিলাম, দেখো এখানে আমাদের বলেছে যে সমগ্র তলের ক্ষেত্রফলটা হচ্ছে প্রদত্ত। তাহলে দেখো এবার আমরা 16-2-এর অঙ্কটা শুরু করছি। তো 16-2-এর অঙ্কটা কি বলেছে, দেখো সমগ্র তলের ক্ষেত্রফলটা হচ্ছে প্রদত্ত, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের এখানে ফিক্সড। আর কি বলা আছে, এটা আমাদের ওপর খোলা একটি লম্ব চোঙ। তাহলে এখানে আমাদের ধরো এই যদি এটা আমাদের একটা চোঙ হয়, তাহলে এই চোঙটার কি হয়েছে, এই উপরের মুখটা হচ্ছে খোলা,
এখানে কি বলেছে দেখো, যে সমগ্র তলের ক্ষেত্রফলটা প্রদত্ত, তার মানে এখানে এই যে সমগ্র তলের ক্ষেত্রফল এটা হচ্ছে আমাদের ফিক্সড, এটা হচ্ছে আমাদের ধ্রুবপদ। তো সমগ্র তলের ক্ষেত্রফল মানে কোনটা, এই যে এই পার্শ্বতলের ক্ষেত্রফল এটা, আর নিচের ভূমিটার ক্ষেত্রফল। তো ভূমিটা হচ্ছে একটা বৃত্তাকার অংশ, তারপরে এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর এই পার্শ্বতলটা এটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 2 পাই আর এইচ। তাহলে উপর খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পি সমান কি লিখতে পারি, 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের ধ্রুবক। আর কি বের করতে হবে না, বলেছে যে আয়তনটা যদি বৃহত্তম হয় তাহলে দেখাও যে উচ্চতাটা তার ভূমির ব্যাসার্ধের সঙ্গে সমান। তাহলে আয়তনের ফর্মুলা আমরা কি জানি, ভি। তাহলে এই ভি এর মানটা কি বলেছে, বৃহত্তম হবে কখন না, যখন চোঙের উচ্চতাটা তার ভূমির ব্যাসার্ধের সঙ্গে সমান হবে। তাহলে দেখো চোঙের আয়তনের আমরা কি ফর্মুলা জানি, চোঙের আয়তনের ফর্মুলা আমরা জানি ভি সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো আমি যেখানে এই আর আর এইচ নিয়েছি, এগুলো সবই কি, এগুলো সব হচ্ছে ভূমি, আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর এইচটা হচ্ছে উচ্চতা। তো দেখো এখানে আমি লিখে দিয়েছি যে যেখানে আর ও এইচ যথাক্রমে চোঙের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা। এবার দেখো আমাদের এখানে, তাহলে দেখো আমরা কি লিখলাম, যে চোঙের আয়তন ভি সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার আমাদেরকে কি দেখাতে হবে, যখন আমাদের ভি এর মানটা বৃহত্তম হচ্ছে তখন আমাদের কি দেখাতে হচ্ছে, চোঙের উচ্চতাটা আর ভূমির ব্যাসার্ধের সঙ্গে সমান। তো আমাদের দেখো যেটা আমাদের পি সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা আমরা কি লিখেছি 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। এবার এখানে দেখো আমাদের তো দুটো ভেরিয়েবল রয়েছে আর আর এইচ, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা ভেরিয়েবলে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। তো আমরা এখান থেকে কি করব, এইচ এর মানটা বের করে নিচ্ছি। তাহলে এখানে আমি সমান লিখছি, দেখো যে পি সমান হচ্ছে 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমি বের করছি 2 পাই আর এইচ সমান পি মাইনাস পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো অতএব এইচ সমান আমরা কি লিখতে পারি, দেখো 1/2 পাই আর ইন্টু পি মাইনাস পাই আর স্কোয়ার, এই টার্মটা আমরা পেলাম। এবার এই এইচ এর মানটা আমাদেরকে, যার মানটা দেখাতে হবে, অর্থাৎ ভি এর মানটা যেহেতু দেখাতে হবে, মানে ভি এর মানটা আমাদেরকে কি বলা আছে না, ভি এর মানটা হচ্ছে বৃহত্তম হবে, আয়তন বৃহত্তম হবে, সেজন্য আমরা কি করব, ভিতে এই এইচ এর মানটা পুট করব, অর্থাৎ ভি এর এখানে যে পাই আর স্কোয়ার এইচ রয়েছে, আমরা এইচ এর জায়গায় এই মানটা পুট করছি। তাহলে এখানে লিখছি দেখো অতএব ভি সমান পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 1/2 পাই আর ইন্টু পি মাইনাস পাই আর স্কোয়ার, এই টার্মটা পেলাম। তাহলে দেখো এই যে পাই পাই ক্যান্সেল হবে, আর এই আর আর স্কোয়ার থেকে ক্যান্সেল হয়ে একটা আর পড়ে থাকবে। তাহলে এখানে লিখছি দেখো অতএব ভি সমান হচ্ছে r/2 ইন্টু পি মাইনাস পাই আর স্কোয়ার, এই টার্মটা আমরা পেলাম। এবার যদি এটাকে গুণ করে ভেঙে লিখি তাহলে আমরা পাবো দেখো PR/2 মাইনাস পাই ইন্টু r³/2, এই টার্মটা। তাহলে এখন আমরা কি পেলাম, দেখো ভিটা হচ্ছে আর এর একটা ফাংশন, তার মানে আমরা যদি ডিফারেন্সিয়েট করি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, আর এর সাপেক্ষে। তাহলে এখানে অতএব আমি লিখছি দেখো ভি সমান হচ্ছে PR/2 মাইনাস কত, হাফ ইন্টু পাই r³। তাহলে এখন আমরা কি বের করছি, ডিফারেন্সিয়েট করছি। তাহলে এটাকে 1 নাম্বার নাম দিই। তাহলে এখানে লিখছি ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু আর এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখান থেকে কি পাবো আমি, দেখো ডিভি ডিআর সমান, তাহলে এখানে p/2টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম রেখে দিলাম, ইন্টু আর এর জন্য হবে 1 মাইনাস হাফ ইন্টু পাই r³ মানে কত, এটা হচ্ছে 3r², এই টার্মটা পেলাম। আবার আমি ডিফারেন্সিয়েট করছি, তাহলে d2v dr2 সমান, তাহলে p/2 কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে যাবে, মাইনাস এখানে এই যে 3π/2 যেমন আছে রেখে দিলাম, ইন্টু r² জন্য হবে 2r। তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান আমরা পেলাম দেখো -3πr। এবার যেহেতু ভি এর মান আমাদেরকে বলা আছে যে ভি এর মানটা বৃহত্তম, সেজন্য আমরা কি জানি যে ভি এর চরম বা অবমানের জন্য কি হয়, ডিভি/ডিআর সমান 0 হয়। তাহলে এখানে কি লিখবে, যে ভি এর চরম বা অবমানে, ভি এর চরম বা অবমানে ডিভি/ডিআর সমান 0। তাহলে ডিভি/ডিআর এর মান দেখো এখানে পেয়েছি আমরা PR/2, তাহলে ইমপ্লাইজ দ্যাট PR/2 মাইনাস হাফ ইন্টু পাই r³ এটা সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে লিখতে পারি দেখো PR/2 সমান হাফ ইন্টু পাই r³। তাহলে দুদিক থেকে আমি 2 ক্যান্সেল করে দিলাম, এই যে আর r³ থেকে আমাদের একটা আর ক্যান্সেল হবে, তাই তো। তাহলে এখান থেকে যদি আমরা একটা আর ক্যান্সেল করি, আর r³ থেকে একটা আর ক্যান্সেল করলে পাবো আমরা r²। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো পাই r² সমান হচ্ছে পি, তাহলে ইমপ্লাইজ দ্যাট
আর স্কোয়ার সমান পাবো p/পাই। সরি, এখানে একটা 3 ছিল, তো আমি 3টা লিখিনি। দেখো এই যে হাফ ইন্টু পাই ইন্টু 3r² ছিল, মানে এটা 3/2 ছিল। এই যেটা 3/2 হবে, আমরা এটা লেখা হয়নি, তাহলে এখানে হবে এটা হবে আমাদের 3πr²। তার মানে r² সমান আমরা পাচ্ছি p/3π। তাহলে অতএব r সমান আমরা পাবো √p/3π। তাহলে এই মানটা আমরা কোথায় বসাবো? এই যে d2v dr2-তে। তাহলে এখানে আমরা মান বসাচ্ছি, দেখো অতএব d2v dr2 কোন পয়েন্টে বের করছি? r সমান √p/3π। তাহলে এটা সমান, দেখো এর মান কত? -3πr। তার মানে এটা হচ্ছে -3π ইন্টু √p/3π। তাহলে দেখো এই রাশিটা তো পজিটিভ রাশি, তার সামনে একটা মাইনাস রয়েছে, মানে টোটাল টার্মটা কি হবে? <0। তাহলে <0 মানে আমরা কি বলতে পারি? ভি এর কি মান রয়েছে? অবমান আছে। তাহলে এখানে লেখো r √p/3π-তে d2v dr2 <0। অতএব ভি এর অবমান বর্তমান, ভি এর অবমান বর্তমান, এটা আমরা পেলাম। এবার দেখো আমরা এখান থেকে আর এর মানটা পেয়েছি √p/3π, কিন্তু আমাদের আর একটা ভেরিয়েবল কত ছিল? আর একটা ভেরিয়েবল আমরা জানি আমাদের ছিল এইচ। তাহলে এখন আমরা কি বার করব? এইচ এর মান বের করব। তাহলে দেখো আমরা এইচ এর মানটা বের করার জন্য কার সাহায্য নিচ্ছি? তাহলে দেখো আমরা জানি পি সমান হচ্ছে 2πrh প্লাস πr²। এই মানটা আমরা জানি, তাই তো? এই মানটা জানি, পি সমান 2πrh প্লাস πr²। আবার এখানে দেখো আমি পি এর মানটা বের করে রেখেছি 3πr²। তাহলে এখন আমরা পি এর জায়গায় কত বসাবো? এই মানটা 3πr²। তাহলে ইমপ্লাইজ দ্যাট, বা তোমরা এখানে আর এর মান বসেও ক্যালকুলেশন করতে পারতে, কিন্তু সেটা অনেক জটিল ফর্মে চলে আসবে বলে সেই জন্য তোমরা খেয়াল করবে, মানে যাতে আমাদেরকে অঙ্কটা খুব সহজে সিম্পল হয়ে যায়। তাহলে পি এর মানটা যদি বসা, তাহলে দেখো খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। তাহলে পি এর জায়গায় মান বসাচ্ছি 3πr² সমান 2πrh প্লাস πr²। তাহলে দেখো 3πr² πr² একদিকে নিয়ে এসো, তাহলে 3πr² মাইনাস πr² সমান 2πrh। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা পাচ্ছি, দেখো πr² সমান 2πrh। তাহলে এখান থেকে দেখো পাই ক্যান্সেল হবে, আর এখানে কি ক্যান্সেল হচ্ছে? দেখো সরি, এটা 2πr হবে, 2πr²। 3πr² মাইনাস πr², তাহলে এটা হবে 2πr²। তাহলে আর কি ক্যান্সেল হচ্ছে? 2 ক্যান্সেল হচ্ছে, আর এই যে আর r² থেকে একটা r ক্যান্সেল হবে। তার মানে এই r² থেকে r ক্যান্সেল হলে একটা r পরে থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি? r সমান h পাচ্ছি। তাহলে দেখো ভি এর যখন অবমান বর্তমান, মানে ভি এর মানটা যখন অর্থাৎ ক্ষুদ্রতম, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেলাম? দেখো আর এর মানটা h এর সঙ্গে সমান পেলাম। তাহলে এখানে কি লিখবে? যে অতএব চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ পরস্পর সমান। চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ পরস্পর সমান, এটাই তোমাদের দেখো জানতে চেয়েছিল। তাহলে দেখো রেজাল্টটা আমাদের প্রমাণ হলো। দেখো আমি 16 দাগে 2 এর অঙ্কটা এখন করালাম, এবার আমরা 16 দাগের 1 অঙ্ক করব। তো 1 অঙ্ক কি দেওয়া আছে? দেখো যে দেখাও যে প্রদত্ত আয়তন বিশিষ্ট একটি ওপর খোলা লম্ব চোঙের সমগ্র তলের পরিমাণ ক্ষুদ্রতম হবে যখন তার উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ পরস্পর সমান। তো দেখো এখানে আমাদের বলেছে প্রদত্ত আয়তন বিশিষ্ট, তার মানে এখানে আমরা কি বলতে পারছি? আয়তনটা হচ্ছে আমাদের ফিক্সড, আর কি বলেছে? সমগ্র তলের পরিমাণটা হচ্ছে ক্ষুদ্রতম হবে। তো সমগ্র তলের পরিমাণটা ক্ষুদ্রতম হবে যখন কি বলেছে? তার উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ পরস্পর সমান। তার মানে উচ্চতাটা যদি h হয় আর ভূমির ব্যাসার্ধ যদি r হয়, তাহলে কি হবে না? সমগ্র তলের পরিমাণটা ক্ষুদ্রতম হলে h আর r এর এই মান দুটো সমান হবে, অর্থাৎ h = r পাবো আমরা। তাহলে দেখো আমরা শুরুতেই কি লিখলাম? যে চোঙের আয়তন ভি সমান হচ্ছে πr²h, যেখানে r ও h হচ্ছে যথাক্রমে চোঙের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা। এবার যেহেতু আমাদের আয়তন প্রদত্ত বলা আছে, সেজন্য আমাদের ভিটা কি হবে? ভিটা হচ্ছে ধ্রুবক পদ হবে। তাহলে দেখো আমরা একটু ছবিটা এঁকে নিই। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের চোঙটা। এবার চোঙটার কি কি বলা আছে? দেখো যে চোঙটার ক্ষেত্রে বলা আছে আমাদের ওপর খোলা লম্ব চোঙ, তার মানে পুরো আগের অঙ্কটার মতোই সেম। এইটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের খোলা মুখ। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে এই পার্শ্ব তলের ক্ষেত্রফল হবে, আর সেই সঙ্গে এই যে নিচের বৃত্তাকার অংশটা রয়েছে এটার ক্ষেত্রফল হবে।
তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর এইটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে টোটাল ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। তাহলে আমি এখানে লিখলাম দেখো যে চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান জেড সমান হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। তাহলে দেখো এখানে তো আমাদের দুটো ভেরিয়েবল রয়েছে, একটা আর আর একটা এইচ। তাহলে আমাদেরকে কি করতে হবে, আর আর এইচ ভেরিয়েবল দুটোকে আমাদেরকে একটা ভেরিয়েবলে ট্রান্সফার করতে হবে। কোথা থেকে পাবো না, এই যে ভি সমান পাই আর স্কোয়ার এইচ, এখান থেকে আমরা একটা ভেরিয়েবলে নিয়ে আসবো। তাহলে এখানে আমি লিখছি দেখো ভি সমান আমরা পেয়েছি পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা শুরুতেই আগে এইচ এর মানটা বের করে নিই। তাহলে এইচ সমান আমরা কত পাচ্ছি দেখো পাই আর স্কোয়ার বাই ভি, সরি পাই আর স্কোয়ার বাই ভি না, ভি বাই পাই আর স্কোয়ার, ভুল লিখলাম আমি, ভি বাই পাই আর স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব, এইচ এর মানটা এখানে বসাবো। তাহলে এখানে লিখছি দেখো অতএব জেড সমান পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর ইন্টু এটা হচ্ছে ভি বাই পাই আর স্কোয়ার। তাহলে দেখো একটা পাই ক্যান্সেল হবে আর একটা আর ক্যান্সেল হয়ে একটা আর পড়ে থাকবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট জেড সমান আমরা পাচ্ছি দেখো পাই আর স্কোয়ার প্লাস 2 ভি বাই আর, এই টার্মটা পেলাম। তাহলে দেখো জেডটা হচ্ছে আমাদের আর এর একটা ফাংশান। তাহলে জেডটা যদি আর এর ফাংশান হয় তার মানে আমরা এই রাশিটাকে ডিফারেন্সিয়েট করবো কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে। তাহলে এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। তাহলে এখানে লিখছি দেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু আর, আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে কত আসবে, ডিজেড ডি আর সমান, তাহলে পাই ইন্টু আর এর স্কোয়ার জন্য হচ্ছে 2 আর প্লাস 2 ভি ইন্টু 1 বাই আর এর জন্য কত হবে মাইনাস 1 বাই আর স্কোয়ার। তাহলে এখানে কি পেলাম দেখো অতএব ডিজেড ডি আর সমান আমরা পেলাম 2 পাই আর মাইনাস 2 ভি বাই আর স্কোয়ার। আবার এটাকে ডিফারেন্সিয়েট করছি, অতএব ডি টু জেড বাই ডি আর 2 সমান 2 পাই ইন্টু আর এর জন্য হচ্ছে 1 মাইনাস 2 ভি ইন্টু আর স্কোয়ার, মানে এটা হচ্ছে আর টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এখানে হবে মাইনাস 2 ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এখানে আমরা পেলাম দেখো অতএব ডি টু জেড বাই ডি আর 2 সমান 2 পাই মাইনাসে মাইনাসে প্লাস 4 ভি বাই আর কিউব। এবার আমাদের দেখো কি বলেছে এখানে, যে সমগ্র তলের পরিমাণটা ক্ষুদ্রতম হবে। তো সমগ্র তলের পরিমাণ ক্ষুদ্রতম মানে কি, এখানে জেডের মানটা ক্ষুদ্রতম। তো আমরা কি জানি জেডের ক্ষুদ্রতম বা বৃহত্তম মানের জন্য কি হবে, ডিজেড ডিআরটা 0 হবে। তাহলে এখানে কি লিখছি, জেডের ক্ষুদ্রতম বা বৃহত্তম মানে কি পাবো আমরা, ডিজেড ডিআর এটা সমান হচ্ছে 0। তাহলে ডিজেড ডিআর এর মান দেখো আমি বের করে রেখেছি যে 2 পাই আর মাইনাস 2 ভি বাই আর স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 পাই আর মাইনাস 2 ভি বাই আর স্কোয়ার এটা সমান 0। তাহলে এখান থেকে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 পাই আর সমান হচ্ছে 2 ভি বাই আর স্কোয়ার। তাহলে দুদিক থেকে আমি 2টা ক্যান্সেল করে দিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো পাই আর কিউব সমান হচ্ছে ভি। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি আর কিউব সমান হচ্ছে ভি বাই পাই, এই টার্মটা পেলাম। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো অতএব আর সমান হচ্ছে ভি বাই পাই হোল টু দি পাওয়ার 1/3, এই টার্মটা আমরা পাবো। এবার আমরা আর এর মানটা কোথায় বসাবো, এই যে ডি টু জেড ডি আর 2-তে। তাহলে এখানে আমরা বসাচ্ছি দেখো অতএব ডি টু জেড বাই ডি আর 2 কোন পয়েন্টে বসাচ্ছি, আর সমান হচ্ছে ভি বাই পাই হোল টু দি পাওয়ার 1/3 সমান, এর মান কত দেখো 2 পাই প্লাস, তাহলে 2 পাই প্লাস ভি বাই এখানে কত আছে দেখো আর কিউব। তো আর কিউবের মানটাই আমি এখানে ডিরেক্ট বসিয়ে দেবো, আর কিউব মানে কত ভি বাই পাই। তাহলে এখানে আমি লিখে দিলাম ভি বাই পাই। তাহলে ভি ভি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সমান এখানে পাচ্ছি 2 পাই প্লাস পাই, তার মানে এটা সমানই হচ্ছে 3 পাই। আবার 3 পাই মানটা কি গ্রেটার দ্যান 0। তাহলে গ্রেটার দ্যান 0 মানে কি রয়েছে, জেডের অবমান বর্তমান। তাহলে অতএব আর সমান হচ্ছে ভি বাই পাই হোল টু দি পাওয়ার 1/3 জেডের অবমান আছে, জেডের অবমান আছে। তাহলে আমরা জেডের অবমান পেয়ে গেলাম। এবার আমরা কি করব, যেহেতু এখানে আমাদের দুটো ভেরিয়েবল, তার মানে আমাদের আর একটা ভেরিয়েবলের মান বের করতে হবে, সেটা হচ্ছে এইচ এর মান। তো দেখো এইচ এর মানটা আমরা কিভাবে বের করব, দেখো আমরা কি জানি ভি সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে ভি সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো ভি এর মানটা আমরা জানি, ভি সমান কত এখানে বের করেছি, দেখো ভি সমান হচ্ছে পাই আর কিউব। তাহলে এই মানটা আমি বসাবো। তাহলে ভি এর জায়গায় মান বসাচ্ছি দেখো পাই আর কিউব সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আমরা কি বসিয়েছি, ভি সমান পাই আর কিউব বসিয়ে পাই।
তাহলে এই মানটা বসালাম। তাহলে দেখো এখান থেকে কি কি ক্যান্সেল হচ্ছে, পাই পাই ক্যান্সেল হবে, আর আর স্কোয়ার আর আর কিউব থেকে আর ক্যান্সেল হয়ে একটা আর পড়ে থাকবে, তাহলে আর সমান আমরা পেলাম এইচ। তাহলে দেখো যখন আর এর মানটা হচ্ছে ভি বাই পাই হোল টু দি পাওয়ার 1/3, আমাদের কি ছিল, জেড এর অবম মান ছিল, অর্থাৎ আয়তন না, সমগ্র তলের ক্ষেত্রফলের মানটা কি ছিল, অবম ছিল। তাহলে অবম হওয়ার কারণে আমরা কি পেলাম, আর সমান আমরা এইচ পেলাম। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে অতএব উচ্চতা ও ব্যাসার্ধ পরস্পর সমান, উচ্চতা ও ব্যাসার্ধ পরস্পর সমান। এটাই আমাদেরকে দেখো জানতে চেয়েছিল যে উচ্চতা ও ব্যাসার্ধ পরস্পর সমান কিনা। তাহলে দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো।